বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার যাকে আমরা বলে থাকি সেটা আর কেউ নেই, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার কনিষ্ঠ পুত্র। এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন সে আগে থেকে ক্রিকেট খেলতো, সে একজন খেলোয়াড়, তারপরে একজন ক্রীড়া সংগঠক হয়েছে এবং যখন ক্রীড়া সংগঠক হয়েছে তখন থেকে তার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে এবং আমরা একসাথে অনেক কাজ করেছি। আমাদের অনেক স্মৃতি আছে একসাথে কাজ করার, সেগুলি যদি পর্যায়ক্রমে বলি অনেক সময় লাগবে, তবে সংক্ষিপ্ত আকারে আমি যেটা বলি যে বাংলাদেশের জন্য যারা কিছু করে গেছেন তাদেরকে আমরা প্রাণ ভরে স্মরণ করি, দোয়া করি আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সিনসিয়ারিটি, ডেডিকেশন, ইন্টিগ্রেশন, এমন সিনসিয়ার ছিল যে আপনারা জানেন সে যখন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়, এই ডেভেলপমেন্ট কমিটিকে মানে এমনভাবে সাজিয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই জিনিসটা কেউ করতে পারেনি। অর্থাৎ আমাদের ক্রিকেট পাইপলাইনে যে খেলোয়াড় সৃষ্টির যে পাইপলাইন, সেই পাইপলাইনটাকে সমুন্নত করতে উনি সর্বোচ্চ লেভেলে চেষ্টা করে গেছেন। উনি ক্রিকেট ডিপ্লোমেসিতে এত ভালো ছিলেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল এবং আমাদের যে এজ গ্রুপের যে খেলা চালু করা, আন্ডার 15, 17, 19, এইগুলি করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। উনি দেশের বাইরে থেকে, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে যে কোচগুলি এনেছিলেন, ট্রেনার এনেছিলেন, তারা যেভাবে কাজ করেছে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে, সেটা অনস্বীকার্য। এটার প্রতিফলন আপনারা দেখেছেন 2015, 16, 17, 18 পর্যন্ত এটার প্রতিফলন দেখেছেন যে উনি যেভাবে কাজ করে গিয়েছিলেন সেটার ধারাবাহিকতা বাংলাদেশ চলেছে ঠিক ওইভাবেই। শুধু এটা নয়, আরও কিছু সংগঠক হিসাবে আমি যদিও তখন গ্রাউন্ডস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম, বাট ওনার সান্নিধ্য থেকে আমি বাংলাদেশের এই যে এতগুলি আন্তর্জাতিক স্টেডিয়াম, বিশেষ করে এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়াম, চিটাগাং স্টেডিয়াম, ফতুল্লা, প্রত্যেকটি স্টেডিয়ামকে যেভাবে তৈরি করেছিলাম এবং আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম আইসিসি থেকে, এটা সম্ভব হয়েছিল ওনার পরামর্শে। কারণ উনি যদি না থাকতেন আমরা এগুলি হয়তো এভাবে করতে পারতাম না। শুধু এগুলি মানে করা নয়, যে পরিমাণ টাকা খরচ করে এই স্টেডিয়ামগুলি করা হয়েছে সেটা শুনলে আপনারা অবাক হবেন। এটা সম্ভব হয়েছে ওনার মতো একজন সৎ এবং নিষ্ঠাবান ক্রীড়া সংগঠকের কারণে। কারণ উনি বেগম খালেদা জিয়ার ছেলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কনিষ্ঠ ভাই। সেই জন্য এটা সম্ভব হয়েছিল। আপনারা একটি শুধু এক্সাম্পল আমি বলতে চাই, সেটা হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। আপনারা জানেন এই স্টেডিয়ামটি 7 মাসে তৈরি করা হয়েছিল, আন্তর্জাতিক স্টেডিয়াম। এখানে বাংলাদেশ জাতীয় দলের রেকর্ড অত্যন্ত ভালো। বর্তমানে এই স্টেডিয়ামটির করুণ অবস্থা, আন্তর্জাতিক মানে আইসিসির অ্যাপ্রুভড আন্তর্জাতিক ভেন্যু থেকে এটার নাম কাটা গিয়েছে। কারণ গত 17 বছর আই মিন ফ্যাসিস্ট সরকারের আমলে এই স্টেডিয়াম কোনোভাবে খেলা দেয়নি, কোনো কার্যক্রম ছিল না। এটা একটা চারণভূমিতে পরিণত করেছিল, যার ফলশ্রুতিতে এই মাঠটিকে আমরা হারিয়েছি। যদিও এই মাঠটি ছিল বাংলাদেশের অন্যতম সেরা ভেন্যু। আমাদের জাতীয় দলের যদি প্রত্যেকটি খেলোয়াড় যারা খেলেছে ওই মাঠে তাদেরকে জিজ্ঞেস করেন এই মাঠটি কেমন, সবাই এক বাক্যে বলবে যে এটা বাংলাদেশের অন্যতম সেরা ভেন্যু। বাট ওটাকে নষ্ট করেছে। শুধু তাই নয়, এতগুলি মাঠ করার পরেও আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা, এ টিমের খেলোয়াড়রা, 19 টিমের খেলোয়াড়রা অফ সিজনে যাতে প্র্যাকটিস করতে পারে সেটা সে করার জন্য ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস নির্মাণের তাগিদ দিয়েছিলেন, সেটা আমরা করেছিলাম। এবং যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম 7 মাসে তৈরি করে মাত্র 8.5 কোটি টাকা সর্বোচ্চ ফ্লাড লাইট ছাড়া এটার খরচ হয়েছিল। এবং এটাতেই আপনারা বুঝতে পারেন যে সে কেমন অনেস্ট ছিল এবং কিভাবে এগুলি সম্ভব হয়েছিল। এটা সম্ভব হয়েছে ওনার কারণেই। ক্রিকেটারদের সাথে তো অপূর্ব সাংঘাতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং আমাদের জুনিয়র ক্রিকেটাররা, বিশেষ করে সিনিয়র জুনিয়র প্রত্যেকটি ক্রিকেটার কিন্তু তাকে একজন পারফেক্ট অভিভাবক হিসেবে দেখতেন। ক্রীড়া ব্যক্তিত্ব ছিল তার, প্রচণ্ড ক্রীড়া ব্যক্তিত্ব ছিল এবং আমাদের সাথে সুসম্পর্ক ছিল। এবং আমরা কিন্তু তার মানে এই সিনসিয়ারিটি দেখে আমরাও কিন্তু অনেক কাজের প্রতি অনেক সিনসিয়ার হয়েছি, যার ফলশ্রুতিতে দেখেন বাংলাদেশ কিন্তু
ওই তখনই কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছিল এবং বড় বড় অনেক দেশকে হারিয়েছিল। পরবর্তীতে যে টিমটি উনি করে গিয়েছিলেন সেই টিমটি কিন্তু বাংলাদেশে বিশ্বের ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী দল হিসাবে আবির্ভূত হয়েছিল এবং সবার সাথে সুসম্পর্কের কারণে কিন্তু সবাই কাজ করতেও বিশেষ আগ্রহ প্রকাশ করতো তখন। আরেকটি জিনিস, উনি এত অনেস্ট ছিলেন যে কোনো কর্মকর্তা বা কোনো সংগঠক যদি কোনো অনিয়মে জড়িত থাকতো উনি তৎক্ষণাৎ এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন এবং সাথে সাথে বের করে দিতেন। এটারও রেকর্ড আছে। সুতরাং ওনার অ্যাক্টিভিটিসগুলি যদি আপনি পর্যালোচনা করেন তাহলে হয়তো দেখবেন যে মানে উনি ক্রিকেটের জন্য যা করে গিয়েছেন, যে দিয়েছেন, সেটার জন্য আমরা বাংলাদেশের সবাই তাকে আধুনিক ক্রিকেটার রূপকার হিসাবে আখ্যায়িত করেছিলাম। যেহেতু বাংলাদেশ দলকে যে পর্যায়ে উনি নিয়ে গিয়েছিলেন ক্রিকেট ডিপ্লোমেসিতে এবং সাংগঠনিকভাবে বাংলাদেশের খেলোয়াড়দের যে খেলার সুব্যবস্থা করা, ট্যালেন্ট হান্টিং প্রজেক্ট, এজ গ্রুপের খেলাগুলি চালু করা, এই এজ গ্রুপের খেলা চালু করার ক্ষেত্রে যে বিদেশি কোচ, বিদেশি ট্রেনার এবং ইভেন তারা কি খাবে, তাদের পুষ্টি কতটুকু পুষ্টি দরকার, কি খেলে বাংলাদেশ ছেলেরা আরও ভালো করবে, সেটার দিকে উনি নজর রাখতেন এবং তাদের ইন দ্য ফিল্ড অফ দি ফিল্ড বলতে আমি বোঝাচ্ছি খেলার মাঠে এবং খেলার বাইরে তাদের পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সমস্ত কিছুই উনি দেখভাল করতেন এবং তার নখদর্পণে ছিল। সেই জন্যই কিন্তু তাকে এত স্মরণ করি যে বাংলাদেশের ক্রিকেটকে আজকে কোথায় নিয়ে গেছেন, তার পিছনে কে কাজ করেছে, আমাদের মরহুম আরাফাত রহমান কোকো। আমি ওনার সিনসিয়ারিটি দেখে অবাক হয়েছি এবং আপনি জানেন যে যে কোনো সমস্যায় উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আমরা একবার, আমার যতটুকু মনে পড়ে, ঢাকা স্টেডিয়ামে পরের দিন আন্তর্জাতিক একটি খেলা ছিল, সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া খুব সম্ভবত। তো ওই খেলায় একটু সমস্যা হয়েছিল, রাত তখন 1:30 2টা বাজে। তো আমি ফোনে জানালাম, উনি এত সিনসিয়ার ছিলেন যে রাত 2টার সময় উনি একা ড্রাইভ করে ঢাকা স্টেডিয়ামে চলে এসেছিল এবং সমস্যার সমাধান করে দিয়েছিল। এই ধরনের হাজারো এক্সাম্পল আছে। বগুড়াতে সামান্য মাঠ এত বেশি মানে উনি পরিচর্যা মানে উনি এত সিনসিয়ার ছিলেন যে একবার মাঠে সামান্য সমস্যা হয়েছিল বগুড়াতে, তখন উনি বলেছিল যে আমি এই মাঠগুলিকে এত ভালোবাসি যে আমার সন্তানদেরকে যেভাবে ভালোবাসি মাঠগুলিকেও ঠিক আমি ওইভাবে দেখতে চাই, লালন পালন করতে চাই, অর্থাৎ মাঠের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা উনি অনেক লক্ষ্য রাখতেন। অবশ্যই সে একজন গ্রেট পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি ছিলেন, সে দারুণ নামাজি ব্যক্তি ছিলেন। আপনারা জানেন উনি যখন ব্যাংককে ছিলেন তখন ওনার একটা নামাজ ঘর ছিল এবং সেই নামাজ ঘরটা মানে সুন্দর করার জন্য আমাকে একবার বলল যে আপনি যদি ব্যাংককে আসেন, আসার সময় আমার নামাজ ঘরটা সুন্দর করার জন্য 2-3টে জিনিস আনবেন। সেটা হলো 3 কুল, সূরা ইখলাস, সূরা কাফিরুন, না সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3 কুল, দুরূদ শরীফ এবং আয়াতুল কুরসি, এইগুলি নিয়ে এসেন, আমার নামাজ ঘরটা মানে সুন্দর করতে চাই। তো এগুলি সুন্দর করার জন্য সে কেমন নামাজি ছিল দেখেন। আবার যখন দেখা হয়েছে তখন বলেছিল যে এই দাড়িটা আমি নবীজির সুন্নত তরিকায় রেখেছি, কিন্তু আমি তাকে অনুকরণ করি। সুতরাং এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো অনেস্টির ব্যাপারে আমি আগেই বলেছি, এরকম অনেস্ট ব্যক্তি আমি কখনো দেখিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। ওনাকে দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি যে কিভাবে অসাধ্যকে সাধ্য করা যায়, কিভাবে অনেস্টলি কাজ করা যায়, কিভাবে দেশের উন্নয়নে কাজ করা যায়, ক্রিকেট উন্নয়নে কাজ করা যায়, সেগুলি আমরা খুব কাছ থেকে দেখেছি এবং ওনাকে দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। ওয়েজ গ্রুপের খেলা চালু করা, ট্যালেন্ট হান্টিং প্রজেক্ট চালু করা, বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার উঠিয়ে আনার ক্ষেত্রে যে ফ্যাসিলিটিস এনশিওর করা এবং তারা যে ভবিষ্যতে বাংলাদেশের কান্ডারি হবে সেটা এনশিওর করা, তাদের জন্য কি করতে হবে, বিদেশি কোচ থেকে শুরু করে, ট্রেনার থেকে শুরু করে এবং তাদের খাবারের মানে পুষ্টি মানে পুষ্টিকর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে সিনসিয়ারিটি আমি দেখেছি। সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেটকে যে আজকে এই পর্যায়ে এসেছে, শুধু এমনি এমনি আসেনি, কারো না কারো মানে অবদান আছে। সেই অবদানটুকু আমি কিন্তু, অনেকেরই অবদান আছে, কিন্তু সিংহভাগ অবদান আমি মরহুম আরাফাত রহমান কোকোকে দিতে চাচ্ছি। যারা দেশের ক্রিকেটের জন্য, খেলাধুলার উন্নয়নের জন্য বা দেশের জন্য কিছু করে গেছেন তাদের অবদানটুকু সবাই স্মরণ করুক। কিন্তু আনফর্চুনেটলি 2007 সালের পরে যারা ছিল তারা কখনোই এটা মূল্যায়ন করেনি দেখে কিন্তু এগুলি ধামাচাপা পড়ে গেছে। আমি বলতে চাই, এক কথায় বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বা খেলাধুলার ক্ষেত্রে জিয়া পরিবারের কি অবদান আছে সেটাই তো সবাই ভুলে গিয়েছিল।
2000 আমি বলবো 7-এর পরে 8, 9, 10 এই সময় যারা জন্মগ্রহণ করেছে বা তার আগে যারা জন্মগ্রহণ করেছে, যারা ম্যাচিউরড হয়েছিল, তারা শুধু মিথ্যাটাই শুনেছে। আসলে জিয়া পরিবারের খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা, সেই ভূমিকাগুলি কিন্তু সবাই ভুলতে বসেছিল। তারা জানতোই না, তারা শুধু মিথ্যাটাই শুনেছে। কিন্তু তারা যখন এখন সত্যটা দেখছে বা শুনছে, তারা কিন্তু এখন জিয়া পরিবারকে নিয়ে গর্ব করে। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের যে অবদান তাদের, সেটা নিয়ে এখন গর্ব করে। আমি বলবো মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সবাই কিন্তু খেলাধুলার প্রতি অত্যন্ত একনিষ্ঠ, এবং তারা এটার প্রমাণ আপনারা দেখেছেন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি নতুন করে প্রজেক্টের মাধ্যমে খেলাধুলাকে ইনক্লুড করেছে। স্কুলগুলিতে খেলাধুলা বাধ্যতামূলক করেছে, ক্রীড়া কার্ড বিতরণ করছে। সব কিছু মিলে আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার খেলাধুলার উন্নয়নে কী ধরনের ভূমিকা রেখেছে। আমরা স্মরণ করি এই কারণে, যারা তাদেরকেই স্মরণ করি আমরা, যারা দেশের জন্য, ক্রিকেটের জন্য, খেলাধুলার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখে গেছে। সুতরাং এর ব্যতিক্রম আমাদের মরহুম আরাফাত রহমান কোকো নয়। আমি সবাইকে বলবো, উনি যেভাবে নিষ্ঠার সহিত, সততার সহিত কাজ করে গেছেন, সেটা যাতে আমরা অব্যাহত রাখি, এবং যে কোনো কাজকেই সিনসিয়ারলি নেই এবং অনেস্টলি নেই। সেই ক্ষেত্রে আমাদের খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটাঙ্গন আরও এগিয়ে যাবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। একটি কথা নির্দ্বিধায় বলতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের দেশনেত্রী, 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, এবং আরাফাত রহমান কোকো, এবং বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রত্যেকেই এই খেলাধুলাকে এভাবে এনকারেজ করেছে যে পড়ালেখার পাশাপাশি আমার তরুণ প্রজন্ম যাতে খেলাধুলাকেই বেছে নেয়। কারণ খেলাধুলার মাধ্যমে একটি যুবক, সে মানসিকভাবে মানসিক বিকাশ ঘটা এবং দেশকে উন্নয়ন করা, দেশের অগ্রগতিকে আরও বেগবান করা, সেটার ক্ষেত্রে সুস্থ থাকার বিকল্প কিছু নেই। সুতরাং গত ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা দেখেছেন যুবক সমাজকে কিভাবে বিপথে পরিচালিত করা হয়েছে। তাদের হাতে অস্ত্র ছিল, মাদক ছিল, তারা কিন্তু বিপদগামী ছিল এবং খেলাধুলার প্রতি অনীহা ছিল। সেগুলি থেকে কিন্তু আমাদের এই যাদের নাম বললাম, তারা কিন্তু যুবক সমাজকে সঠিক পথে আনার জন্য এই খেলাধুলাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। কারণ খেলাধুলা এমন একটি অস্ত্র যে সারা বিশ্বে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যে পরিচিতি লাভ, সুনাম, পাশাপাশি আমাদের যুবক শ্রেণীকে এই দেশ উন্নয়নে, দেশ পরিচালনায় আরও সক্রিয় করার জন্য খেলাধুলার কোনো ব্যতিক্রম নেই। আমরা তার কাছ থেকে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এই মেসেজগুলি পেয়েছি ইতিমধ্যে। সুতরাং আমাদের যুবক সমাজ আবার আস্থা খুঁজে পাচ্ছে, তারা সঠিক পথে আরও পরিচালিত হবে। খেলাধুলাকে পড়ালেখার পাশাপাশি তারা খেলাধুলাকে বেছে নেবে, পেশা হিসাবে বেছে নেবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ এটা শুরু হয়েছে অনেক আগে থেকে, মাঝখানে একটু ব্যতিক্রম হয়েছিল, এখন আবার এটা নতুনভাবে শুরু হয়েছে, এবং ভবিষ্যতে কিছু বছর পরেই দেখবেন বাংলাদেশের যুবক সমাজ কিভাবে আরও সক্রিয় হয় দেশ গঠনে, তারা কিভাবে দেশ পরিচালনায় সক্রিয় হয়, সেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ।